আবিরের নিরুদ্বেগ ভাবভঙ্গি দেখে মোজাম্মেল খান ঠোঁট চেপে হাসলেন। সাথে আবিরের বড় মামাও মৃদু হাসলেন। তবে আলী আহমেদ খান ছেলের কর্মকাণ্ডে বেশ ক্ষুব্ধ। আবির ২-৪ মিনিট কথা বলে আবারও মেঘের কাছে চলে গেছে, কিন্তু ততক্ষণে মেঘের চারপাশে সবাই জড়ো হয়ে গেছে। আবিরের আব্বু রাকিব, মেঘের আব্বু তানবীর কাজীর সাথে কথা বলে সব কিছু ঠিকঠাক করেছে। মেঘ আবিরের উপস্থিতিতে তাদের সম্মতি নিয়ে মৌখিকভাবে বিয়ের কাজ শেষ হয়েছে। বিয়ের যাবতীয় কাজ শেষ, খাওয়া দাওয়া পর্ব শুরু হয়েছে। মেঘ, আবির, বন্যা, তানবীর, রাকিব, সাকিব সবাই একসঙ্গে বসেছে। খেতে খেতে টুকটাক খুনসুটি করছে। মিনহাজরা এসেছে অনেকক্ষণ হবে, কিন্তু মেঘের জন্য বন্যা ওদের সাথে ঠিকমতো কথাও বলতে পারছে না। এর কিছুক্ষণ পরে সিফাত আসছে। আলী আহমেদ খান সিফাতকে দেখে এগিয়ে গিয়ে হাসি মুখে কথা বলতে শুরু করেছেন। এদিকে মোজাম্মেল খান বেশ কিছুক্ষণ যাবৎ চিন্তিত। সিফাত কিছুটা দূরে যেতে মোজাম্মেল খান কিছুটা চিন্তিত স্বরে ডাকলেন, ভাইজান। হ্যাঁ বলো, আবির আর মেঘের বিয়ে কাজ কি শেষ? হ্যাঁ, কেন? না মানে কাবিনের কাজটা বাকি রয়ে গেল না? আলী আহমেদ খান গুরুত্বভাব কণ্ঠে বললেন, ছেলে আমার, মেয়ে তোর। সবচেয়ে বড় কথা, তারা দুজন দুজনকে মন থেকে ভালোবাসে। তুই কাবিন দিয়ে কি করবি? তারপরও যদি তোর মন হয় তাহলে ঘরোয়াভাবে বসে সেটা সমাধান করা যাবে। আমি ওইভাবে বলতে চাইনি। আলী আহমেদ খান কপাল গুটিয়ে ধীর কণ্ঠে বললেন, বিবাহ সম্পাদনের জন্য বা বিবাহ বৈধ হওয়ার জন্য কাবিননামা অপরিহার্য না। কাবিননামা একটা আইনি বাধ্যবাধকতা মাত্র। প্রাপ্তবয়স্কের দুজন ছেলে মেয়ে সম্মতি নিয়ে সব নিয়মকানুন মেনে বিয়ে হয়েছে, এতে দুশ্চিন্তা করার কিছু নেই। আলী আহমেদ খান একগাল হেসে ফের বললেন, এখন খেতে চলো চলো। মেঘ আর আবিরের ফটোশ্যুট চলছে। বন্যার কাছে দাঁড়িয়ে আছে যেন মেঘের কোনো সমস্যা হলে ঝটপট যেতে পারে। বন্যার আব্বু আম্মু ভাই আর বোন এসেছিল। খাওয়া দাওয়া করে মেঘ আবিরের সাথে কয়েকটা ছবি তুলে কিছুক্ষণ আগে বেরিয়েছে। ওনারা চলে যাওয়ার খানিক বাদে আচমকা তানবীর এসে বন্যার পাশে ঘেঁষে দাঁড়ালো। তানবীরকে দেখে বন্যা কিছুটা সরে যাওয়ার চেষ্টা করলো। তানবীর সহসা শীতল কণ্ঠে বলল, তারপর বলো, তুমি কবে বিয়ে করবে? বনা ভুরু কুঁচকে বলে উঠল, মানে বিয়ে করবে না? আগে আপুর বিয়ে হোক, তারপর ভেবে দেখব। তানবীর মনমরা হয়ে বলল, ও। বনা ভনিতা ছাড়াই প্রশ্ন করল, কেন বলুন তো? তোমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে হয়ে যাচ্ছে, তোমার খারাপ লাগছে না? খারাপ কেন লাগবে? মেঘ তার প্রিয় মানুষকে বিয়ে করতে পেরেছে, এতে আমি খুব খুশি। তোমার প্রিয়? বলতে মোজাম্মেল খান দূর থেকে উচ্চস্বরে ডাকলেন, তানবীর ভয়ে আঁতকে উঠে ও বাবা বলে ত্বরিত বেগে বন্যার পাশে থেকে সরে গেছে। বন্যা উদ্বেগহীন চোখে তাকিয়ে আনমনা হাসল। বাইরে তানবীরের যত রাগারাগি ভাব নিয়ে থাকুক না কেন, বাসার ভিতরে সে আপাদমস্তক ভীতু একটা ছেলে। মিম টেবিলে মাথা রেখে মুগ্ধ চোখে চেয়ে আবির আর মেঘকে দেখছে। মেঘের চোখে মুখে লজ্জা লজ্জা ভাব থাকলেও আবিরের চোখে লজ্জার ছিটে ফোঁটা নেই। নতুন জামাইয়ে যেসব গুণাবলী থাকা প্রয়োজন তার একটাও আবিরের মধ্যে নেই। এই একবার মেঘের সাথে দুষ্টুমি করছে, আবার তানবীর রাকিবের সঙ্গে দুষ্টুমি করছে। ছবি সুন্দর না হলে ফটোগ্রাফারে মাথার গাঁটটা দিয়ে স্টাইল শিখিয়ে দিচ্ছে। মিম সেগুলো মনোযোগ দিয়ে দেখছে। আরিফ একটা আইসক্রিম মিমের সামনে রেখে মৃদুস্বরে বলল, খেয়ে নাও। মিম মাথা তুলে তাকিয়ে প্রশ্ন করল, আমি কেন খাবো? গরম রোদে আইসক্রিমটা খেলে তোমার ভালো লাগবে, তাই নিয়ে আসছি। মিম গম্ভীর মুখ করে বলে উঠল, আমার ভালো কবে থেকে চিন্তা করা শুরু করেছো তুমি? যেভাবে এইদিকে সেইদিকে হোঁচট খাচ্ছ, চিন্তা না করে উপায় আছে? মিম মুচকি হেসে আস্তে করে বলল, তুমি ধাক্কা না মারলেই হলো। শেষ বিকেলের দিকে হালিমা খানরা বাসায় চলে আসছেন। মেঘ আর আবিরকে বরণ করার প্রস্তুত নিচ্ছেন। কাজের ফাঁকে মালিহা খান আকস্মাৎ প্রশ্ন করে বসলেন, তোর মেয়ের বিয়েতে তুই খুশি তো বোন? হালিমা খান মুচকি হেসে বললেন, একটা কথা বলবো আপা? বল। আবিরের সাথে মেঘের বিয়ে ব্যাপারে আমি আরও অনেক দিন আগেই ভেবেছিলাম। সত্যি? আমাকে বলিসনি কেন? কিভাবে বলতাম বলো? এই বাড়ির পুরুষদের কিছু
বলতে গেলে ভয় লাগে। অন্তপক্ষে বিয়ের বিষয় প্রথম মেঘের আব্বুকে বলতে চেয়েছি, কিন্তু ওনার ছেলে দেখার তোড়জোড় দেখে আর বলতে পারিনি। তারপর একদিন আকলিমাকে কথায় কথায় এমনিতেই বললাম। সে তো ভয়েই শেষ। আমাকে সঙ্গে সঙ্গে বারণ করেছে যেন তোমাকে কিছু না বলি। আমি সব ভুলে একদিন তোমাকে বলে ফেলতে চেয়েছিলাম। তৎক্ষণাৎ তোমার অতীতের ঘটনা মনে পড়ে গেছিল। আমার উল্টাপাল্টা চিন্তার জন্য বাসায় যেন নতুন কোনো অশান্তি সৃষ্টি না হয়, এজন্য আর কিছু বলিনি। আবিরের আম্মু শীতল কণ্ঠে জানালো, যা হয়েছে ভালোই হয়েছে। ছেলে মেয়ে পছন্দ করেছে। তারা ভাইয়ে ভাইয়ে সিদ্ধান্ত নিয়েছে। এতে আমাদের কোনো হাত নেই। মেঘের আম্মু মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে মৃদু স্বরে বললেন, আমার মেয়েটার জন্য একটু ভয় হচ্ছে আপা। কেন? আমি জানি আবির মেঘকে অনেক পছন্দ করে, সারা জীবন আগলে রাখবে, কিন্তু সব কিছুর পরও আবিরের শরীর ভাইজানের রক্ত বইছে। তাছাড়া ওর রাগটা বেশি। রাগের মাথায় মেঘের সাথে যদি খারাপ আচরণ করে। মালিয়া খান মলিন হেসে বলেন, এখনই এত ভয় পাচ্ছিস কেন? ওরা তো আমাদের চোখের সামনে থাকবে, যা হবে দেখা যাবে। সন্ধ্যার আগে আগেই আবির মেঘ বাসায় আসছে। ওদের বরণ করে দুধ মিষ্টি খাইয়ে বাকি নিয়মকানুন শেষ করে মেঘকে নিয়ে মালিহা খান ভিতরে চলে যাচ্ছেন। এদিকে আবির ড্রয়িং রুমে দাঁড়িয়ে নির্বাক চোখে তাকিয়ে আছে। সবার পূর্ণ মনোযোগ মেঘের দিকে দেখে আবির ভুরু কুঁচকে প্রশ্ন করল, আমি এখন কি করব? মালিহা খান তপ্তস্বরে বলল, তোর যা ইচ্ছে কর গিয়ে। আবির দাঁতে দাঁত চেপে বিড়বিড় করল, বউটাকে নিয়ে গেলে অন্তত দেখতে তো পারতাম। বর্ণারা পরের গাড়ি দিয়ে আসছে, তাই একটু দেরি হয়েছে। মিম, আইরিন আর বন্যা গেটের কাছে আসতেই তানভীর গুরুভাব কণ্ঠে ডাকল, বন্যা। বন্যাসহ আইরিন আর মিম স্পষ্ট চোখে তাকিয়েছে। তানভীর তৎক্ষণাৎ বলে উঠল, আমি বন্যাকে ডেকেছি। তোদের নাম বন্যা? না, তাহলে এভাবে তাকিয়ে আছিস কেন? বন্যা মৃদু স্বরে বলল, কিছু বলবেন? সঙ্গে সঙ্গে মিম, আইরিন একসঙ্গে বলে উঠল, কিছু বলবা? তানভীর মুখ ফুলিয়ে রাগী স্বরে বলল, না। মিম আর আইরিন বন্যাকে নিয়ে চলে যাচ্ছে। তানভীর কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে আবিরের কাছে গেল। তানভীর কপাল কুঁচকে এক দৃষ্টিতে বন্যার দিকে তাকিয়ে থেকে বলল, ভাইয়া, তোমার বিয়েটা তো শেষ হলো, এবার আমারটা নিয়ে একটু ভাবো। আবির চোখ ঘুরিয়ে তানভীরের দিকে তাকিয়ে রাশভারী কণ্ঠে বলল, আগামী 2 বছর এই বাড়িতে আর কোনো বিয়ে হবে না। আমি চাকরি নিও না, না কোনো। আমার বউ অন্তপক্ষে 2 বছর এই বাড়ি একমাত্র বউ হয়ে রাজত্ব করবে। তোর বোনের বউ ফিল শেষ হলে তার ভাবিকে নিয়ে আসবো। ততদিনে তুই নিজেকে গুছা। তাই বলে 2 বছর? দেখ তানভীর, তুই আমার থেকে বয়সে 2 বছরের ছোট, তাই বিয়েটাও 2 বছর পর করা উচিত। তাছাড়া আমি তোর বোনের মানসিক শান্তিতে ব্যাঘাত দিব না। তোকে 6 মাসের মধ্যে বিয়ে করালাম, সব কিছু ঠিকঠাক চলো। কোনো একদিন হয়তো আজ থেকে 10 বছর পর মেয়ে আমার কাছে এই অভিযোগটা করলো, তখন আমি কি করব? ওকে কি এই দিনগুলো ফিরিয়ে দিতে পারবো? তানভীর মন ভর হয়ে বলল, থাক, আমি আর কিছু বলবো না। তানভীর মন খারাপ করে চলে যাচ্ছে। আবির মৃদু হেসে ফের ডাকলো, কিন্তু তানভীর আর তাকালো না। অবশ্যই তাকালে বিশেষ কোনো লাভ হতো না, কারণ আবির যা ভেবে রেখেছে তাই হবে। তানভীর জোরপূর্বক কোনো কিছু পরিবর্তন করতে পারবে না, আর করতেও চায়ও না। আগামীকাল আবিরদের বাসায় অনুষ্ঠান হবে। একেবারে কাছের মানুষজন ছাড়া অতিরিক্ত কোনো মানুষ থাকবে না। আবিরের আব্বু চেয়েছিল একদিন অনুষ্ঠান শেষ করতে, কিন্তু মোজাম্মেল খান এতে দ্বিমত ছিল। উনি মেয়ের বিয়ের জন্য এত বছর যাবৎ স্বপ্ন দেখেছেন, তাই আলী আহমেদ খান ওনার স্বপ্নকে বাস্তবায়ন করার সুযোগ দিয়েছেন। আবির আর রাকিব সন্ধ্যার পরপরই বেরিয়েছেন, ফিরেছেন প্রায় 11টা নাগাদ। ততক্ষণে বাড়ি মোটামুটি শান্ত হয়ে গেছে। আবির নিজের রুমে যেতে যেতে মেঘের রুমটা দেখে গেছে। রুমের দরজা ভিতর থেকে বন্ধ। সন্ধ্যার পর থেকে মেঘের সাথে আবিরের আর কোনো কথা হয়নি। আবির
2-3 বার ডাকতেও গিয়েছে, কিন্তু আজ কেন জানি সাহস পাচ্ছে না। তাই রুমে এসে মেঘের নাম্বারে কল দিল। সারাদিনের ক্লান্তিতে মেঘ গভীর ঘুমে তলিয়ে আছে। আবিরের কল বেজে যাচ্ছে। মেঘের পাশ থেকে মাহমুদা খান ঘুম ঘুম কণ্ঠে মেঘকে ডেকে বলল, মেঘ, ফোনটা সাইলেন্ট কর। মেঘ ঘুমের মধ্যে নড়ে উঠল, কিন্তু ফোন ধরল না। গতকাল রাতে আবিরের রুমে আসার ঘটনা ছড়াতে ছড়াতে বড়দের কান পর্যন্ত চলে গিয়েছে। তাই মাহমুদা খান ইচ্ছে করে আজ মেঘের রুমে শুয়েছে। মেঘের এক পাশে মাহমুদা খান, অন্য পাশে বন্যা শুয়েছে। 2বার কল কেটে পুনরায় কল বাজতে শুরু করেছে। বন্যা মেঘের পাশ থেকে ফোনটা একটু তুললে আবিরের ছবি ভেসে ওঠে। বন্যা আস্তে করে বলল, ওই মেঘ, ভাইয়া কল দিচ্ছে। ভাইয়ার নামটা শুনতেই মেঘের গভীর ঘুম কেটে গেল। ঘুম ঘুম চোখে পিট পিট করে কল রিসিভ করে কানে ধরল। ফোনের ওপাশ থেকে আবিরের মোলায়েম কণ্ঠে শোনা গেল, আমার বউটা এখন কি করছে? মেঘ ঘুম ঘুম কণ্ঠে বলল, ঘুমাচ্ছে। আবির মুচকি হেসে বলল, কিন্তু আমার যে তার সাথে কথা বলতে ইচ্ছে করছে। সকালে বলবো। না, এখনই বলতে হবে। মাহমুদা খান আস্তে করে বলে, মেঘ, ফোনটা রেখে ঘুমা। মেঘ ফিসফিস করে রেখে দেওয়ার কথা বলছে, কিন্তু আবির নাছোড়বান্দা, কথা তো বলতেই হবে। আবির তপ্ত স্বরে বলল, চল ছাদে যা। কেন? আমার চাঁদটাকে দেখতে খুব ইচ্ছে করছে। এখন ছাদে যেতে পারবো না। ছাদের কথা শুনে মাহমুদা খান রাগী স্বরে বলে উঠলেন, এই আবির, ফোনটা রাখবি তুই? আর একটা রাত সহ্য করতে পারছিস না? মাহমুদা খানের ধমক খেয়ে মেঘ কেঁপে উঠল। ভয়ের সঙ্গে সঙ্গে কল কেটে দিয়েছে। মেঘ ভয় পেলেও আবিরের মন কিঞ্চিত, ভয় বলতে কিছু নেই। ফুপির ছাড়ি খেয়েও আবির কল দিয়েই যাচ্ছে। মেঘ ফোন সাইলেন্ট করে রেখেছে ঠিকই, কিন্তু আবিরের অনাবশ্যক কলে বুকের ভিতরটা অবিচ্ছিন্নভাবে কম্পিত হচ্ছে। বাইরে থেকে আলোকসজ্জা ঝলমলে আলোর রুমে প্রবৃত্ত হচ্ছে। মেঘ ঘাড় ঘুরিয়ে বন্যার দিকে এক পলক তাকালো। বন্যা গভীর ঘুমে নিমগ্ন, পরপর তাকালো ফুপির দিকে। ফুপি ভারী নিঃশ্বাসে শব্দ বোঝা যাচ্ছে উনিও ঘুমে। মেঘ বুকের ওপর ফোন চেপে অতি সন্দর্পণে বন্যার পাশে দিয়ে নেমে উদুগ্রীব পায়ে বারান্দায় গিয়ে কল রিসিভ করলো। আবির তৎক্ষণাৎ অনচ্ছ্বাস কণ্ঠে শুধালো, তোর কি আমার জন্য একটু মায়া হয় না? আবিরের কথা শুনে মেঘ বিহম্বল ভড়কে গেছে কিছুটা। কপাল কুঁচকে ভারী স্বরে বলল, আমি কি করলাম? সন্ধ্যা থেকে কেউ আমাকে একটা কল পর্যন্ত দিল না। কেউ না দিল তুই তো একটা কল দিতে পারতি নাকি? আমি তো আপনার কলের অপেক্ষায় ছিলাম। অপেক্ষা করতে করতে কখন ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। বাহ, কি দায়িত্বশীল বউ আমার। মেঘ সহসা ঠোঁট বাঁকালো। সদা জাগ্রত চোখে আলোকসজ্জায় লাল নীল আলোর পানে তাকিয়ে মোলায়েম কণ্ঠে শুধালো, বাসায় কখন আসছেন? খেয়েছেন? কিছুক্ষণ আগে। আমার শ্বশুর বিয়েতে যে পরিমাণ জামাই আদর করেছে, রাতে আর কিছু খেতে হবে না। কোথায় গিয়েছিলেন? এখন বলবো না। আচ্ছা ঘুমান তাহলে। শোন। জি। চল ছাদে যাই। না, কেন? আম্মুরা বলছে বিয়ের রাতে বড় জামাইয়ের মুখ দেখতে নেই, এতে নাকি জামাইয়ের অমঙ্গল হয়। ঠিক আছে, দেখলাম না মুখ, একটু কথা তো বলতে পারি। আব্বাজান নিষেধ করেছেন, দেখা সাক্ষাৎও করা যাবে না। আবির ফোঁস করে শ্বাস ছেড়ে রাগান্বিত কণ্ঠে বলল, কেউ আমাকে কিছু বলতে পারছে না, তাই তোকে কুসংস্কার বোঝাচ্ছে, আর তুইও বোকার মতো সেসব মানতেছিস। মেঘ নিশ্চুপ। আবির দীর্ঘ নিঃশ্বাস ফেলে নিজেকে শান্ত করে আহ্লাদের কণ্ঠে বলল, চল না ছাদে। মেঘ অত্যন্ত ধীর কণ্ঠে বলল, একটু বোঝার চেষ্টা করুন, আমি যেতে পারবো না। আপনি যেন রুমে না আসেন, তার জন্য আব্বাজান ফুপিকে আমার সাথে বলেছেন। এখন আমি বের হলে খবর আছে। আপনি ঘুমান প্লিজ। আবির ঢোক গিলে ভুরু বাঁকিয়ে আবেগতাড়িত কণ্ঠে বলল, আই মিস ইউ, আই নিড ইউ, বিলিভ মি, আই ব্যাডলি ওয়েন্ট ইউ এসপারো। আবিরের কণ্ঠে আবেগপ্রবণ অস্বাচ্ছন্দ্যকর কথাগুলো শুনে মেঘের গা শিহরে উঠেছে।
এ যাবৎকালে আবিরকে এতটা ব্যাকুল হতে কখনো দেখেনি সে। মেঘ নিস্পৃহা দীর্ঘশ্বাস ছেড়ে ঠোঁট কামড়ে বিড়বিড় করল, আমাকে তো খুব বলতেন সহিংস হতে হবে, ধৈর্যশীল হতে হবে, তাহলে আজ আপনার এই অবস্থা কেন? এত অধৈর্য হয়ে উঠছেন কেন আপনি? আর কত ধৈর্য ধরব? এতদিন যাবৎ অফিসিয়াল বিয়ের অপেক্ষায় ছিলাম, করলাম তো অফিসিয়াল বিয়ে, আত্মীয় স্বজন এলাকাবাসী সবাই জানলো তো, তাহলে এখন আমার বউ আমাকে দিচ্ছে না কেন? মানলাম কাল অনুষ্ঠান শেষে বাসর হবে, কিন্তু দেখা তো করতে দিবে, কথা তো বলতে দিবে। আমাদের মাঝে কনক্রিটের দেওয়াল সৃষ্টি কি দরকার ছিল? জানি না, আমার ঘুম পাচ্ছে, ঘুমাবো, আপনিও ঘুমান। বুকের ভিতর আগুন জ্বলছে, ঘুমাবো কিভাবে? মেঘ মুচকি হেসে বলল, এক বোতল ঠান্ডা পানি খেয়ে ঘুমিয়ে পড়েন। মেঘ কল কেটে রুমে চলে গেছে। আবির কপালে কয়েক স্তর ভাঁজ ফেলে বিড়বিড় করে বলল, এত কাহিনী করবে জানলে কমিউনিটি সেন্টার থেকেই পালাতাম। মেঘ ভোরবেলা উঠে আবারও ঘুমিয়েছে, তাই সকালে ঘুম একটু দেরিতে ভাঙছে। আশেপাশে বন্যাফুঁকি কেউ নেই। আবিরের কথা মনে পড়তেই সঙ্গে সঙ্গে ফোন হাতে নিল। মেঘের আনমনে নেট অন করে ফেসবুকে ঢুকলো। আকস্মাৎ আবিরের পোস্ট দেখে চমকে উঠল। গতকাল বিয়ে, বেশ কয়েকটা ছবি আবির রাতে আইডি থেকে পোস্ট করে ক্যাপশনে লিখেছে, প্রিয় সহধর্মিণী, আমার অলীক কল্পনার সঙ্গী তুমি, গোধূলি লগ্নের বাড়ি ফেরার একান্ত অভিপ্রায় তুমি, আমার স্নিগ্ধ সকালে সুললিত গন্ধরাজ, পড়ন্তে বিকালের একগুচ্ছ বাগান বিলাস, আমার শূন্য হৃদয়ে পূর্ণতা তুমি, ব্যাকুল হৃদয়ের নির্জন নির্মলা। নীল দিগন্ত উড়ন্ত মেঘেরা জানে কত স্বপ্ন উড়িয়েছি বেনামি খামে, তোমার মায়াবী মুখের পানে চেয়ে ভুলেছি সব যাতনা আনমনে। তোমার ঠোঁটে ওই স্নিগ্ধ হাসি দেখে আমার হৃদয়ে অন্তরাল নিবিড়চ্ছন্ন বিক্ষোভ চলে। তুমি আমার অবসন্ন মস্তিষ্কের প্রবণতা, বন্য স্বপ্ন দেখার অদম্য স্পৃহা। তোমাকে হাসাতে চেয়ে বহুবার কেঁদেছি আড়ালে। তুমি আমার অপেক্ষার শেষ প্রহর, 16 বছরের প্রতীক্ষার অমূল্য পুরস্কার। তোমাকে মিথ্যা প্রতিশ্রুতি দেইনি আমি, দিয়েছি আবিরের বইয়ের স্বীকৃতি। আমি তোমাকে ভালোবেসেছি, ভালোবাসি এবং আমৃত্যু ভালোবেসে যাব। ইতি তোমার আকাঙ্ক্ষিত স্বামী। মেঘ ক্যাপশন পড়ে 5 মিনিটের মতো নিস্তব্ধ হয়ে গেছে। 5 মিনিট পর মনোযোগ দিয়ে ছবিগুলো দেখতে লাগলো। গতকাল পার্লার থেকে সেজে যাওয়ার পর থেকে নিজেকে কেমন লাগছে সেটা দেখার সুযোগই পায়নি। বিয়ের ছবি পর্যন্ত দেখেনি, তবে কয়েক ঘন্টা আবিরের মুখ থেকে হাজার খানেক প্রশংসাসহ আবিরের দুর্লভ কথা শুনতে হয়েছে। সুযোগ পেলেই মেঘের কাছে ফিসফিস করে নিজের অব্যক্ত অনুভূতি জাহির করেছে, আর মেঘ শুধু আবিরের পাগলামি দেখে গেছে। এমনকি কবুল বলার সময় আবিরের অস্থিরতা দেখে মেঘ নির্বাক ছিল, নিষ্পলক চোখে কেবল তাকিয়েছিল। মিনিমাম লাশ লজ্জা বিসর্জন দিয়ে আবিরের উচ্চস্বরে বলছিল, পৃথিবীতে যা কিছু বিনিময় হোক, আমি সব কিছু দিতে রাজি হয়েই মেঘকে বউ হিসাবে কবুল করলাম। আলহামদুলিল্লাহ, কবুল কবুল কবুল। যেখানে একবার কবুল করলাম কিংবা আলহামদুলিল্লাহ কবুল বললেই বিয়ে সম্পূর্ণ হয়ে যায়, সেখানে আবির বলে যাচ্ছিল। আবিরের কাণ্ড দেখে কাজী সাহেবও না হেসে পারলেন না। কাজীর মুখে হাসি দেখে আবির পরপর উদ্বিগ্ন কণ্ঠে শুধালেন, আমাদের বিয়ে হয়ে গেছে তো? কাজী সাহেব উঠে যেতে যেতে বললেন, আলহামদুলিল্লাহ, এতদিন পরিপূর্ণ হয়েছে, আলহামদুলিল্লাহ। কাজী চলে যেতেই আবির মেঘের দিকে তাকিয়ে ভুরু নাচিয়ে বলে উঠল, এই ভরাট মজলিসে সবাইকে সাক্ষী রেখে আমি আবির তার মেঘকে বিয়ের প্রস্তাব দিচ্ছি। মেঘ কি আবিরকে স্বামী হিসাবে কবুল করেছে? মেঘ আবিরের ঝলমলের চোখের দিকে তাকিয়ে ঠোঁট চেপে হেসে মোলায়েম কণ্ঠে জবাব দিয়েছে, কবুল করলাম, আলহামদুলিল্লাহ, কবুল কবুল কবুল। আবিরের পাগলামি সেখানেই থামেনি। গতকাল বাসায় ফেরার সময় আবির হঠাৎই মেঘের কানে ফিসফিস করে বলছিল, 4 দিনের জন্য শ্বশুর বাড়িতে চলে যাচ্ছিস, এবার একটু কান্না কর। মানছি একই বাড়িতে যাচ্ছি, তাই বলে কাঁদবি না। মেঘ ভেঙচি কেটে বলছিল, আপনার যদি এতই শখ থাকে তাহলে আপনি কান্না করেন,
প্রতি উত্তরে আবির বলছিল, তুই নববধূর মতো কান্নায় ভেঙে পড়বি, নতুন জামাইদের মতো আমি তোকে সান্ত্বনা দিব। এটা আমার জীবন থেকে মিস হয়ে গেল। এক কাজ করি, চল দুজন একসঙ্গে কান্না শুরু করি। গতকাল আবিরের আজগুবি কথা শুনে মেঘ কপাল কুঁচকাল। আজ কথাগুলো মনে করে আনমনে হেসে ফেলল। পুনরায় ছবি দেখায় মনোযোগ দিল। নিজের পরনে মেরুন রঙের বিয়ের বেনারসি, গা ভর্তি ভারী গহনা, মাথায় ঘোমটা সহ চোখ ধাঁধানো আড়ম্বরপূর্ণ সাজসজ্জা দেখে মেঘ নিজেই লজ্জা পড়ে যাচ্ছে। সেই সাথে রাজোচিত শেরওয়ানি আবিরকে যেন রাজপুত্রের মতো লাগছে। গতকাল আবিরের অযাচিত দুষ্টুমির জন্য সামনাসামনি ঠিক মতো দেখতে পারেনি। তবে আজ ছবিগুলো খুব ভালো করে দেখছে। আয়না দুজনে মুখ দেখা, মেঘের কপালে আবিরে চুমো দেওয়া, একে অপরের চোখে চোখে রেখে নিঘুর করে বন্দি থাকা, বরণের ছবি সহ আরও 2-3টা ছবি আপলোড করেছে। মেঘ সবগুলো ছবি দেখা শেষ কৌতূহলবশত কমেন্টস দেখতে গেল। আবিরের বন্ধু, ছোট ভাই, বড় ভাই, রাকিব, সাকিব, তানভীর, মাইশা আপু সহ সবাই নিজেদের মতো অভিনন্দন জানানোর পাশাপাশি উস্কানিমূলক মন্তব্য করেছে। কারো কারো মন্তব্য দেখে মেঘ বেশ বিস্মিত হচ্ছে। এর মধ্যে বন্যা আসছে। মেঘ লাজুক হাসি দেখে মৃদু হেসে জিজ্ঞেস করল, হাসছিস কেন? ভাইয়ার পোস্ট দেখে? মেঘ কপাল কুঁচকে তাকে জিজ্ঞেস করল, তুই কিভাবে জানিস? শুধু আমি না, বাড়ির সবাই এখন ভাইয়ার পোস্ট নিয়ে গবেষণা করছে, নিচে গেলে বুঝতে পারবি। মেঘ শান্ত কণ্ঠে জিজ্ঞেস করল, তুই খেয়েছিস? না, তোকে ডাকতেই আসছিলাম। তুই ফ্রেশ হয়ে আয়, একসাথে খাবো। আচ্ছা। বন্যা মিমের রুমে চলে গেছে। ইদানিং মেঘ ব্যস্ত থাকায় বন্যা, মিম আর আইরিনের সাথে খুব ভালো সম্পর্ক হয়ে গেছে। দুজনে তানবীরের কথা জানে, তাই তানবীরের হাত থেকে বন্যাকে সবসময় প্রোটেক্ট করে। ড্রয়িং রুমের সোফায় হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে আছে আবির। রান্নাঘরে রান্নার আয়োজন চলছে। ইকবাল খান ছাদ থেকে নেমে আবিরকে এভাবে বসে থাকতে দেখে কিছুটা উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলেন, কিরে আবির, এভাবে বসে আছিস কেন? আবির চোখ খুলে কাকামণিকে এক পলক দেখে পূর্বের অবস্থা থেকে উত্তর দিল, আমার মনটা খুব খারাপ। ইকবাল খান নেমে এসে আবিরের পাশে বসতে বসতে শুধালো, মন খারাপ কেন? বিয়ে তো সবাই মেনে নিয়েছে, তাহলে মন খারাপ কেন থাকবে? আবির তপ্তস্বরে বলতে শুরু করলো, মন খারাপ থাকবে না কেন? মানুষ একালা ছেড়ে 2-1 বছর বাহিরে থাকলেও কথা, আচরণ, চলাফেরা সব বদলে যায়। যেখানে 20-30 বছর ঢাকা শহরে থেকে এখনও গ্রামের কী সব আজগুবি নিয়মনীতি পালন করছে। বিয়ের পর বউ আলাদা কেন থাকবে? এত বছর অপেক্ষা করে নিজের সাথে নিজের যুদ্ধ করে আল্লাহর কাছে চাইতে চাইতে মেয়েকে পেয়েছি, কেউ জানে না সেটা। কিছুদিন যাবৎ এই বাড়ির প্রত্যেকটা মানুষ আমার ইমোশন নিয়ে প্রতিনিয়ত খেলতেছে, তারপরও আমি চুপ করে আছি। আমি যদি ঘুণাক্ষরে এসব টের পেতাম তাহলে মেঘকে নিয়ে আগেই পালিয়ে যেতাম। তোমরা যা করছো তা আমি কখনোই ভুলব না। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। ইকবাল খান শীতল কণ্ঠে বলেন, এভাবে বলছিস কেন? এক এক এলাকার এক এক রীতি, একটু একটু মেনে নিতে হবে। আবির কিছু বলার আগেই পিছন থেকে আলী আহমেদ খান গুরুগম্ভীর কণ্ঠে বলে উঠলেন, তোমার নিন্দা জানানোর শেষ হলে বাইরে আসো, কাজ আছে। আলী আহমেদ খানের কণ্ঠ শুনে আবির চমকে উঠে পিছনে তাকালো। আব্বু রাগি রাগি চোখ মুখ দেখে নিজের মুখ চেপে ধরল। আলী আহমেদ খান কখন এসেছে আর ঠিক কতটুকু কথা শুনেছে এটা ভেবে আঁতকে উঠেছে আবির। ইকবাল খানের সাথে আবিরের ফ্রেন্ডলি সম্পর্ক হওয়া যা ইচ্ছে বলে দিতে পারে, কিন্তু আব্বুর সামনে সে যথাসাধ্য ভদ্র থাকার চেষ্টা করে, কিন্তু আজ এভাবে ধরা পড়ে যাবে সেটা কল্পনা করতে পারেনি। আবির মাথা নিচু করে দাঁত দিয়ে জিভ কামড়ে বাসা থেকে বেরিয়ে গেছে। ইকবাল খান আলী আহমেদ খানের মুখের পানে চেয়ে মলিন হাসলেন। আলী আহমেদ খানও নিঃশব্দে হেসে বেরিয়ে গেছে। কিছুক্ষণ মধ্যেই মেঘ নিচে নামলো। মেঘকে দেখে রাকিব আকস্মাৎ বলে উঠল, এই যে ভাবি, আমার বন্ধু 16 বছর অব্যক্ত অনুভূতি বহিঃপ্রকাশের লেখা
খোলা চিঠি পড়ে আপনার অনুভূতি কি মেঘ? শাড়ির আঁচল টেনে মাথা নিয়ে চিবুক নামিয়ে লাজুক হাসলো। রিয়া রাকিবের উদ্দেশ্য করে বলল, ভাইয়া সবেত প্রকাশ করেছে, মেয়েকে অনুভব করার সময় দাও। বিয়ের ঘোরটা আগে কাটুক, তারপর জিজ্ঞেস করো। ঠিক আছে যান, তুমি যা বলবা তাই হবে। রিয়া ঠোঁট বেঁকিয়ে রাগী স্বরে বলল, হঠাৎ এত ভালোবাসা কোথার থেকে আসছে? রাতে বারান্দায় দাঁড়িয়ে আকাশের পানে তাকিয়ে কল্পনা করে আবির যেভাবে চিঠিটা লিখছিল সেটা দেখে আমারও খুব ইচ্ছে হয়েছে তোমাকে নিয়ে একটা চিঠি লেখার। কিন্তু বিশ্বাস করো তুমি ফাল্গুনের সেই রক্তিম শিমুল ফুল আমার হৃদয়ে। তারপরও আর কিছু ভেবেই পাচ্ছিলাম না। 30 মিনিট ভেবেছি তানভীরকে নিয়ে গবেষণা করছি, কিন্তু লাইনটা আর সম্পূর্ণ করতে পারিনি। তারপর মনে হলো কবিতা আর চিঠি লেখা থেকে সকাল সন্ধ্যা বাবু খাইছো জিজ্ঞেস করাটা খুব সমাধান। রিয়া বিরক্ত হয়ে বলো, তুমি আসলেই একটা আনরোমান্টিক। রাকিব হেসে উত্তর দিল, বিয়ে করেছি 6 মাস হতে চলো, এখনো আমি কত রোমান্টিক দেখেছো? তুমি বললে শিমুল ফুল না দিতে পারলো কচুরি ফুল ঠিকই দিতে পারবো, আর কি চাও? রিয়া রাগান্বিত কণ্ঠে হুঙ্কার দিয়ে বলো, তুমি আপাতত চোখের সামনে থেকে যাও। আজকাল ভালোবাসার কোনো মূল্য নেই। নিজের বিয়ে করা বউ বলে আমি নাকি আনরোমান্টিক? ধিক্কার জানায়। কাকে ধিক্কার জানাচ্ছ? নিজেকেই। রিয়া সহসা হাসতে শুরু করেছে, সেই সাথে মেঘও হাসছে। আবির এসে রাকিবের কাঁধে হাত রেখে ধীর কণ্ঠে জানতে চাইল, কি হচ্ছে এখানে? আবির কণ্ঠে শুনে মেঘ আর চোখে তাকালো আবিরকে। এক পলক দেখে লজ্জায় নুয়ে পড়েছে। গতকালে এত লজ্জা পায়নি যতটা লজ্জা আজ পাচ্ছে। অবিলম্বে ঘোমটা টেনে মুখ ঢাকার চেষ্টা করলো। রাকিবের সাথে দু একটা কথা বলে আবির মেঘের সামনে এসে দাঁড়িয়ে অত্যন্ত কোমল কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম। লজ্জা আড়ষ্ট মেঘ ঠান্ডা কণ্ঠে বলল, আলাইকুম আসসালাম। শুভ সকাল বউ। শুভ সকাল। রাকিব গলা খাকারি দিয়ে বলল, তোর বউ এটা আমরা সবাই জানি, তাই বলে সারাদিন বউ বউ করবি? ভাবছি কিছুদিন দিনরাত এক করে শুধু বউই ডাকবো। মাহমুদা খান মালিহা খানের রুম থেকে বেরিয়ে আসতে আসতে ভারী কণ্ঠে বলেন, আবির তোর কি কোনো কাজ নেই? সকাল সকাল মেঘকে জ্বালাচ্ছিস কেন? আবির কপাল কুঁচকে হঠাৎ বেঁকিয়ে শক্ত কণ্ঠে বলল, আমি কোথায় জ্বালাচ্ছি? এতক্ষণ কাজ করে কেবল এই আসলাম। পুপি, তোমার আমার সাথে কিসের শত্রুতা বলো তো? আব্বুর সাথে তুমিও এমন আচরণ শুরু করেছো কেন? তোমাদের থেকে তো আমার শ্বশুরই ভালো। মেয়ে খেয়েছে কি না দেখতে আমাকে জোর করে পাঠিয়েছেন, আর তোমরা? মাহমুদা খান রাশভারী কণ্ঠে বললে, ভাইজান খুব সহজে মেনে নিয়েছে তো, তাই কিছু বুঝতে পারছিস না। ভাইজানের ধমক না শোনা পর্যন্ত শান্তি পাচ্ছিস না, তাই না? আর অকারণেই কোনো কারণ ভাইজান যদি রেগে যায়, বাড়ি ভর্তি মেহমানের সামনে চিৎকার চেঁচামেচি করেন, বিষয়টা কি ভালো লাগবে? তার থেকে উনি শান্ত আছে, তুইও একটু শান্ত থাক। ঠিক আছে, থাকলাম শান্ত। আবির মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে মেঘের দিকে তাকিয়ে ব্যস্ত কণ্ঠে বলো, বউ তুমি খেয়ে নাও। হ্যাঁ, তোমার ফুপি শাশুড়িটা ভালো না, একদম মহিলা হিটলারদের মতো আচরণ করছে। আমি এখন পালাই। আবির এক দৌড়ে বাসা থেকে বেরিয়ে গেছে। রাকিবও হাসতে হাসতে চলে গেছে। মাহবুবা খান হেসে বললেন, মেঘ খেতে বস, আমি ওদের ডেকে নিয়ে আসছি। একটু পরই সবাই খেতে নেমেছে। মেঘকে দেখে জান্নাত বলে উঠল, তুমি আমার স্নিগ্ধ সকালে সুলিত গন্ধরাজ, পরন্ত বিকালের একগুচ্ছ বাগান বিলাস। পাশ থেকে তানবীর বলল, ভাবি এটা না আমার ওই লাইনটা বেশি ভালো লেগেছে। নীল দিগন্ত উড়ন্ত মেঘরা জানে কত স্বপ্ন উড়িয়েছি বেনামি খামে। রিয়া মৃদু হেসে বলল, তোমরা শুধু শুধু মেঘকে জ্বালাচ্ছ না। মেঘ, আমি তোমাকে ভালোবেসেছি, ভালোবাসি, আর আমৃত্যু ভালোবেসে যাব। তুমি একদম মন খারাপ করবে না, কেমন? ওদের দুষ্টমিতে মেঘ চোখ তুলে তাকাতেও পাচ্ছে না। এর মধ্যে মালা এসে একটা চেয়ার টেনে বসলো। আইরিন মজার ছলে জিজ্ঞেস করলো, মালা আপু, আপনার কোনো ডায়লগটা ভাল লাগছে? কিসের ডায়লগ? আবির ভাইয়া মেঘ ভাবিকে নিয়ে ফেসবুকে খোলা চিঠি লিখেছে, আপনি দেখেননি? মালা আইরিনকে দেখে পরপর মেঘের লজ্জা মাখা আদলের পানে তাকালো। মনে মনে বিড়বিড় করলো, আমাকে ব্লক করে রাখলে কিভাবে দেখব?
আইরিন আবার জিজ্ঞেস করলো, বলো দেখেন কি? মালা বিরক্ত হয়ে বলো, খেয়াল করিনি। আবারও মনে মনে বিড়বিড় করলো, এসব আজইরা ভালোবাসা দেখলে শরীরটা জ্বলে। বৌভাত উপলক্ষে মেয়ে গাছ অফ হোয়াইট রঙের মধ্যে গোল্ড স্টোনের একটা গর্জিয়াস লেহেঙ্গা পরেছে। আবির মেঘের সাথে ম্যাচিং করে অফ হোয়াইট রঙের স্যুট পরেছে। বাকিরাও যে যার মতো সেজেছে। মালা আজ হুট করে একটা গর্জিয়াস শাড়ি পরেছে। মালার সাজ দেখে সাকিব মেকি স্বরে বলল, ছ্যাঁকা খেয়ে মানুষকে ঘরের দরজা বন্ধ করে সপ্তাহব্যাপী বা মাসব্যাপী কাঁদতে দেখেছি, অথচ তুই তা না করে নাচতে নাচতে বিয়ে খেতে চলে আসলি। তোর কি মিনিমাম লজ্জা নেই? লাজ লজ্জা ধুয়ে কি শরবত খাবো নাকি? আর একটা কথা শুনে রাখ, আমি চাইলেই আবির ভাইকে বিয়ে করতে পারতাম, কিন্তু আমি মেঘের মতো এত উন্মাদ না যে আমার আবির ভাইকেই লাগবে।